Now, this video about is about the living characteristics of virus. আমরা মেবি এটা জানি যে ভাইরাসকে আসলে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি লিভিং বা নন লিভিং কিছুই আসলে বলতে পারি না। রিজনটা হচ্ছে এরকম যে ভাইরাসের কোনো কোনো ক্যারেক্টার আসলে লিভিংদের মতো, আবার ভাইরাসের কোনো কোনো ক্যারেক্টারকে বলা হয় হচ্ছে নন লিভিংদের মতো। সো ভাইরাসের সাথে লিভিংদের কিছু ক্যারেক্টার মিলে যাচ্ছে, আবার কিছু কিছু ক্যারেক্টার দেখলে মনে হচ্ছে না এটা কোনো মতেই লিভিং হতেই পারে না, এটা আসলে নন লিভিং কোনো সাবস্টেন্স। দ্যাট ইজ দ্য রিজন আসলে আমরা বলি যে ভাইরাস ইজ নিদার লিভিং নর নন লিভিং, ভাইরাস ইজ সামথিং ইন বিটুইন লিভিং এবং নন লিভিংয়ের মাঝে কিছু একটা। এখন আমরা যে কাজটা করব, দুইটা ছোটো ছোটো ভিডিওতে প্রথমে আমরা ভাইরাসের লিভিং ক্যারেক্টারগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব খুব সংক্ষেপে, আর এরপরের একটা ছোট ভিডিওতে ভাইরাসের নন লিভিং ক্যারেক্টারগুলো নিয়ে আমরা ডিসকাস করব। প্রথম ভিডিওতে, এই ভিডিওতে আমরা বলতেছি কোন কোন ক্যারেক্টারগুলো ভাইরাসের আছে যেগুলো দেখলে আসলে লিভিংদের সাথে ওদেরকে কম্পেয়ার করা যায়। আচ্ছা, খেয়াল করবেন, দ্য ফার্স্ট ওয়ান, দে হ্যাভ নিউক্লিক অ্যাসিড ইন দেয়ার স্ট্রাকচার। ভাইরাসের স্ট্রাকচারে নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়। আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড হুইচ ইজ ডিএনএ অর আরএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অথবা রাইবোনিউক্লিক অ্যাসিড, এগুলো কিন্তু আসলে নন লিভিংদের ক্যারেক্টার না, রাইট? একটা নন লিভিং সাবস্টেন্সে, একটা ডেড কোনো সাবস্টেন্সে কিন্তু আসলে ডিএনএ আরএনএ থাকে না। আমরা লিভিং, আমাদের বডিতে আমাদের সব ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের নিউক্লিক অ্যাসিডের মধ্যে আসলে কোড করা থাকে। একটা কলমে কথা চিন্তা করেন, একটা কলম কালো হবে নাকি লাল হবে এটা কিন্তু কলমের মধ্যে কোথাও কোড করা নাই, কিন্তু আমাদের গায়ের রং কেমন হবে, আমরা হাইট কেমন হবে, এটা আমাদের বডির ভিতরে আমাদের ডিএনএতে নিউক্লিক অ্যাসিডে কোড করা আছে। সো ডিএনএ থাকা, আরএনএ থাকাটা, নিউক্লিক অ্যাসিড থাকাটা হচ্ছে লিভিং ক্যারেক্টার। সো ভাইরাসের যেহেতু ডিএনএ আরএনএ আছে, নিউক্লিক অ্যাসিড আছে, এজন্য এটাকে আসলে আমরা কি বলতে পারি, ভাইরাসের একটা লিভিং ক্যারেক্টার। পয়েন্ট নাম্বার 2, দ্য ভাইরাস হুইচ হ্যাজ ডিএনএ ইন ইটস স্ট্রাকচার ইজ কল্ড ডিএনএ ভাইরাস। এটা আমরা আগেও বলেছি একটা ভিডিওতে, এখনও বলতেছি, মনে রাখবেন কখনোই একটা ভাইরাসে একই সাথে ডিএনএ এবং আরএনএ দুইটাই কোএক্সিস্ট করে না। আমাদের করে, আমাদের একটা সেলের মধ্যে কিন্তু ডিএনএও আছে আরএনএও আছে, কিন্তু একটা ভাইরাসে হয় শুধুমাত্র ডিএনএ থাকবে অথবা শুধুই কি থাকবে, আরএনএ থাকবে। কখনোই একটা ভাইরাসে একই সাথে ডিএনএ আরএনএ থাকবে না। বলা হচ্ছে যেই ভাইরাসে শুধু ডিএনএ থাকবে তাকে বলা হয় ডিএনএ ভাইরাস, আর যেই ভাইরাসে শুধু আরএনএ আছে তাকে আমরা বলবো হচ্ছে আরএনএ ভাইরাস। সো ভাইরাস ক্যান বি ডিএনএ অর আরএনএ ভাইরাস। একটা ভাইরাসকে আমরা হয় ডিএনএ ভাইরাস বলবো, এটা হতে পারে শুধু ডিএনএ ভাইরাস, হতে পারে শুধুই আরএনএ ভাইরাস, কিন্তু একটা ভাইরাসে কখনো একই সাথে ডিএনএ আরএনএ থাকবে না। আমরা এটাই বলেছি, আর ভাইরাস নেভার কন্টেইন ডিএনএ অ্যান্ড আরএনএ বোথ, দুটো থাকে না, ইদার ডিএনএ অথবা কি হবে আরএনএ। ওকে, ওভারঅল ডিএনএ থাক আরএনএ থাক, নিউক্লিক অ্যাসিড আছে তো, সেজন্য আমরা প্রথমেই বলে রাখছি ভাই নিউক্লিক অ্যাসিড থাকাটাই হচ্ছে, সেটা ডিএনএ থাকুক আর আরএনএ থাকুক, লিভিং ক্যারেক্টার। এবার a virus can multiply its number inside the body of definite host. আমরা মনে পড়ে লাইটিক সাইকেলের শুরুতে বলেছিলাম ওই যে রিসেপ্টর সাইটের কথা বলেছিলাম, রিসেপ্টর সাইট যেখানে পাওয়া যায় ভাইরাস ওখানে বসবে। খেয়াল করো, একটা ভাইরাসের জন্য হোস্ট কিন্তু হচ্ছে ফিক্স করা। বলেছিলাম হেপাটাইটিসের জন্য কিন্তু হোস্ট মানুষ, এবং কেন, কারণ মানুষের লিভারে হেপাটাইটিস ভাইরাসের জন্য কি থাকে, রিসেপ্টর সাইট, এজন্যই না বলা হচ্ছে ডেফিনেট হোস্ট। সো একটা ভাইরাস চাইলে ম্যাড কাউ যেমন দিয়ে মানুষের কিচ্ছু হবে না, হেপাটাইটিস ভাইরাস দিয়েও কি হবে না, গরুর কিচ্ছু হবে না। সো একটা স্পেসিফিক ভাইরাস যদি হয় ম্যাড কাউ, তার জন্য হোস্ট কি ডেফিনেট করা, নির্দিষ্ট করা, কাউ হবে। আর একটা স্পেসিফিক ভাইরাসের নাম যদি হয় হেপাটাইটিস ভাইরাস, তার জন্যও কিন্তু একটা অ্যানিম্যাল, একটা লিভিং বিং ফিক্স করা, তার হোস্টটা কিন্তু ফিক্সড করা, সেটা হচ্ছে মানুষ বা মানুষের লিভার। ওকে, ডান। এই জন্যই একে বলা হচ্ছে অব্লিগেটরি প্যারাসাইট। যে অব্লিগেটরি প্যারাসাইট এজন্যই বলা হচ্ছে এক আউটসাইড দ্য হোস্ট বডি, আসলে ও সম্পূর্ণ নন লিভিং বিহেভ করে,
মনে হবে যে ও একটা ডেড পার্টিকেল, নন লিভিং একটা পার্টিকেল, যেটা কয়েকশো বছর ধরে এক জায়গাতে উইদাউট এনি ব্রিদিং, উইদাউট এনি ডাইজেশন বছরের পর বছর সারভাইভ করতে পারে, পড়ে থাকতে পারে। বাট যেই মাত্র সে হোস্ট বডির মধ্যে ঢুকবে তাহলে ও প্যারাসাইটের মতো আচরণ করবে। সো এই কনসেপ্টটা কিন্তু, এই লাইনটা কিন্তু খুবই খুবই 3 স্টার 5 স্টার ইম্পর্টেন্ট, যে অব্লিগেটরি প্যারাসাইট। রিজনটা হচ্ছে, তাহলে কি বলবো আমরা? এক বলবো যে ভাইরাস তখনই প্যারাসাইট যখন সে তার হোস্ট, ডেফিনেট হোস্ট বডির মধ্যে এন্টার করবে। হোস্ট বডি ছাড়া ওর ভিতরে আসলে প্যারাসাইট কেন, লিভিংদের কোনো প্রপার্টি আমরা পাবো না। 2 নম্বর কথাবার্তা, অব্লিগেটরি বলা হচ্ছে শুধুমাত্র হোস্ট বডির মধ্যেই ও প্যারাসাইটের মতো আচরণ করে এরকম না, আরও মনে রাখতে হবে যে ওর কিন্তু সব কিছু ফিক্স করা। হ্যাঁ, ওর কিন্তু একটা অব্লিগেশন কাজ করে। ও কিন্তু অ্যাজ এ প্যারাসাইট যে কাউকে অ্যাটাক করতে পারে না। সো ও যদি হয় হেপাটাইটিস ভাইরাস, ওর জন্য অব্লিগেশন হচ্ছে, ভাই তুমি আর অন্য কাউকে অ্যাটাক করতে পারবা না, তুমি শুধুমাত্র মানুষের লিভারকেই অ্যাটাক করবা। সো এটা হচ্ছে হেপাটাইটিস ভাইরাসের জন্য অব্লিগেশন, তোমাকে এটা করতেই হবে। তুমি অন্য কোথাও গেলে তুমি ইনএফেক্টিভ থেকে যাবা, তখনই তুমি এফেক্টিভ হতে পারবা, তুমি অ্যাক্টিভেট হতে পারবা, প্যারাসাইটের মতো নিজেকে নাম্বার ইনক্রিজ করতে পারবা, হোস্ট থেকে নিউট্রিশন কালেক্ট করতে পারবা, নিজের তোমার বেনিফিট পাবা, যখন তুমি আসলে তোমার যেখানে তোমার সেট করা আছে, যেটা তোমার হোস্ট বডি, ডেফিনেট তোমার হোস্ট, তুমি তার বডিতে ঢুকতে হবে, না ঢুকতে পারলে সম্ভব না, আর ঢুকলেও স্পেসিফিক অর্গানেই তোমাকে অ্যাটাক করতে হবে। সো ওর জন্য সব কিছু আসলে অব্লিগেশন আছে, ও চাইলেই যায় যে কিছু করতে পারে না। আচ্ছা, ডান। এরপরে আসি, দে আর অ্যাবল টু ইনফেক্ট অ্যান্ড কজ ডিজিজ টু লিভিং বিংস। ভাই এই অ্যান্সারের এই পয়েন্টের এক্সটেনশন হচ্ছে পরের পয়েন্ট। যেহেতু আমি আগের পয়েন্টে বলেছি ওরা ডেফিনেট হোস্ট বডির মধ্যে মাল্টিপ্লাই করে, ওরা প্যারাসাইট, তাহলে মনে রাখবা ওরা নিজেরা মাল্টিপ্লাই করে, প্যারাসাইট হিসেবে কাজ করে, কিন্তু ইন রিটার্ন ওর যে হোস্ট যেই হোক না কেন তার কিন্তু ক্ষতি হয়। মনে রাখবেন, একে কিন্তু বলা হয় প্যারাসাইটিজম। প্যারাসাইটিজম হচ্ছে এমন একটা রিলেশনশিপ যে একটা কেউ কি করবে, বেনিফিট পাবে, আর অন্যজন বেনিফিট তো পাবেই না, তার ক্ষতি হবে। খেয়াল করেন, একটা ভাইরাস যদি হিউম্যান বডিতে আসে, তাহলে ও আমার বডিতে থাকতেছে, তারপর আমার বডি থেকে নিউট্রিশন নিচ্ছে, নিজের নাম্বারকে মাল্টিপ্লাই করাচ্ছে। সো ওর তো লাভ হতেই আছে, ও তো বেনিফিট পেতেই আছে, কিন্তু ইন রিটার্ন মানুষের কি হচ্ছে, মানুষের কোনো না কোনো ডিজিজ হয়ে থাকতেছে। সো এটাই বলা হচ্ছে, এই ধরনের রিলেশনশিপকে বলা হচ্ছে, তাহলে আমার সাথে ভাইরাসের এই রিলেশনশিপকে তাহলে আমরা কি বলবো, প্যারাসাইটিজম। আর এই জন্যই ভাইরাসকে আমরা বলবো প্যারাসাইট। দে এক্সিবিট মিউটেশন। মিউটেশন আসলে কখন হয়? যার জিন থাকে, যার নিউক্লিক অ্যাসিড থাকে, তার হয় মিউটেশন। সো এই পয়েন্টটা আসলে রিলেটেড পয়েন্ট। প্রথমে আমরা কি বলেছিলাম, ওর ডিএনএ আরএনএ আছে, আর তুমি জানো ডিএনএ আরএনএ এর স্পেসিফিক পার্টকে আমরা কি বলি, জিন। আর জিনের কি হয়, জিনের যে চেঞ্জটা তাকে বলা হয় মিউটেশন। মনে করো আমার জিনের মধ্যে বলা আছে যে আমার চোখের রংটা ব্লু হবে, এটা আমি আমার মায়ের কাছ থেকে পাইছি মনে করো, বাট কোনো কারণে আমার জিনটা চেঞ্জ হয়ে গেল। যখন আমি মায়ের পেটে, যখন কেবল এমব্রায়ো ছিলাম, কেবল আমার বডিটা ফর্ম হচ্ছিল, কোনো কারণে, কোনো একটা ওষুধের কোনো কারণে হতে পারে, কোনো সাইড ইফেক্ট, রেডিয়েশন, যে কোনো কারণে হতে পারে, হুট করে মিউটেশন হলো, জিন একটু অল্টার্ড হয়ে গেল, একটু মডিফাইড হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তখন এরকম হতে পারে, একটা চোখ ব্লুই থাকলো, আরেকটা চোখ ব্রাউন হয়ে যেতে পারে, সো রেড হয়ে যেতে পারে। এই ধরনের জিনিসকে বলা হয় মিউটেশন বলা হচ্ছে। নতুন ক্যারেক্টার অ্যাড হওয়া, জিন চেঞ্জ হয়ে যাওয়া। আমাদের ক্যারেক্টারগুলো মানে কন্ট্রোল করে কে, জিন, তাই না? ওই জন্য পড়েছিলাম না আমরা, লম্বা হওয়ার জন্য রেসপন্সিবল জিন। তাহলে জিনের যদি হয় মিউটেশন, মডিফিকেশন বা মিউটেশন, তাহলে কি হয়ে যাবে, জিন মানে যদি হয় ক্যারেক্টার, তাহলে জিন যদি চেঞ্জ হয় তাহলে আমাদের ক্যারেক্টারও চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওদেরও আমাদের মতো যেহেতু ডিএনএ আরএনএ আছে, ওদেরও মিউটেশন সম্ভব। আর মিউটেশন হলে পরেই, এই যে পরের পয়েন্টে বলেছি, নতুন নতুন ভ্যারিয়েশন আসবে, নতুন ক্যারেক্টার আসবে। যেমন খেয়াল করেন, হেপাটাইটিস এগুলো কি মানুষ বানাইছে? না, ওদের কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে। শুধুমাত্র কি আমরা কি বলতে পারবো না হেপাটাইটিস হচ্ছে একটা ভাইরাস। হেপাটাইটিসের মধ্যে হেপাটাইটিস এ,
হেপাটাইটিস বি, সি, ডি, ই, এরকম অনেক টাইপের ভ্যারিয়েশন আছে। কেন এই ভ্যারিয়েশনগুলো তৈরি হয়েছে? কারণ নিশ্চয়ই কি হয়েছে, একটা থেকে আরেকটা আলাদা, কারণ ওদের মধ্যে কি ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে গেছে মিউটেশনের ফলে। আর লাস্ট কথা হচ্ছে দে হ্যাভ অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি। অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি এটা কেন বলা হলো? যখনই আপনি চেঞ্জ হবেন, আপনার চারদিকে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, যদি আপনিও তার সাথে পাল্লা দিয়ে চেঞ্জ হতে পারেন, তাহলে আপনি ইজিলি কোপ আপ করতে পারবেন, আপনার অ্যাডাপ্টেশনটা হবে ভালো। খেয়াল করো, ওই যে কোভিডের সময় করোনা ভাইরাস, আমরা নতুন নতুন ভ্যাকসিন আবিষ্কার করার ট্রাই করতেছিলাম, ওরাও বারবার কি হচ্ছিল, নতুন ভ্যারিয়েন্ট ক্রিয়েট করতেছিল। এই জন্য ওদের কিন্তু মারতে আমাদের টাইম লাগছে। আমরা এত দ্রুত আজ হইছে কালকে আমরা কিন্তু ভ্যাকসিন বানায় ফেলতে পারি নাই। তার মানে ওরা অ্যাডাপ্ট করতেছিল ভালো, কারণ ওদের ভ্যারিয়েশন তৈরি হচ্ছিল, নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হচ্ছিল, ওদেরকে ডিস্ট্রয় করা খুব টাফ হয়ে যাচ্ছিল। এটাই বলতেছে যে তোমার এই তিনটা পয়েন্ট একসাথে পড়বা। যদি এই যে প্রথমে বলবা যেহেতু নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ আরএনএ আছে, তার মানে জিন আছে, আর জিনের চেঞ্জ হওয়াকে আমরা বলবো মিউটেশন। আর যদি মিউটেশন হয় তাহলে কি হবে, নতুন নতুন কি হবে, ভ্যারিয়েশন তৈরি হবে, ভ্যারিয়েন্ট ক্রিয়েট হবে। আর ভ্যারিয়েন্ট ক্রিয়েট হলেই ওদের অ্যাডাপ্টেশন ক্ষমতা কী হয়ে যাবে, বেড়ে যাবে, বা ওরা খুব ইজিলি অ্যাডাপ্ট করে নিতে পারবে। দে হ্যাভ অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি। এটাই শেষ আলহামদুলিল্লাহ আমাদের। তাহলে আমাদের এটা যদি হয়ে যায়, যেটা বলতেছিলাম এই যে ইদার ডিএনএ আর আরএনএ, তার জন্য একটা ছবি এঁকে রাখছিলাম। এই ছিল আমাদের T2 ব্যাকটেরিওফাজ, আর এই ছিল TMV টোবাকো মোজাইক ভাইরাস। T2 ব্যাকটেরিওফাজের এই যে কোর ভিতরে অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল, অ্যাজ এ নিউক্লিক অ্যাসিড, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। আর টোবাকো মোজাইক ভাইরাসের কোরে ভিতরে সিঙ্গল স্ট্র্যান্ড আরএনএ। কখনো এখানে ডিএনএর সাথে আরএনএ নাই, এখানে আরএনএ আছে আবার সাথে ডিএনএ নাই। ইদার ডিএনএ থাকবে অথবা কি থাকবে, আরএনএ। তাহলে ও ডিএনএ ভাইরাস, আর ও তাহলে কি হবে, আরএনএ ভাইরাস। ডান।